বিশ্বকাপের আর মাত্র 4টা দল এবং আর মাত্র 4টা ম্যাচ বাকি আছে। হ্যাঁ, 4টা ম্যাচ বাকি আছে। যারা মনে করছেন শুধু সেমিফাইনাল আর ফাইনাল, তাদেরকে বলতে চাই যে একটা থার্ড প্লেস ডিসাইডারও আছে। সো এই 4টা দলের 4টা ম্যাচ নিয়ে কথা বলবো। ওয়ার্ল্ড কাপের একেবারেই ক্লাইম্যাক্সে আমরা চলে আসছি এবং আজকে আমাদের সাথে পুরো ওয়ার্ল্ড কাপটা নিয়ে এবং এই কামিং নকআউট ম্যাচের লাস্ট কয়েকটা নকআউট ম্যাচ নিয়ে কথা বলতে আমার সাথে খুবই অ্যামেজিং একটা প্যানেল আছে। ওয়েলকাম টু সুজুকি প্রেজেন্স কাপ আলাপ। আজকে আমাদের সাথে বাংলাদেশ ফুটবলের দুইজন কিংবদন্তি বলা যায়, দুইজন সবচেয়ে ফ্যামিলিয়ার ফেসেসের কথা বলা যায়, এবং যখন আসলে ফুটবলের জনপ্রিয়তা অতটাও ছিল না এখন যেরকম আছে, তখন যারা ফুটবলকে সবার কাছে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশে, তার মধ্যে এই দুইজন নিঃসন্দেহে অন্যতম। লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট মামুনুল ইসলাম মামুন ভাই এবং জাহিদ হাসান এমিলি ভাই। ভাই থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এই ওয়ার্ল্ড কাপে আপনাদেরই দেখা যাইতেছে, যখন যাই দেখি আপনাদের চেহারাই দেখতেছি। আপনাকেও দেখা যাচ্ছে অনেক বেশি। সো আপনারা তো খুব দার্শনিক, অ্যানালিস্ট, অনেক কিছু করতেছেন, ফুটবল এক্সপার্ট। আজকে ভাই আমরা একদম জাস্ট আড্ডা দিব, একদম ফুটবল নিয়ে আপনারা যেসব কথা হয়তো বা বলতে পারতেছেন না বা বলতে চাচ্ছেন না, আজকে ওইগুলো আমি বের করে নেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মামুন ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, কজ এমিলি ভাইয়ের সাথে আমি লিভ দ্য গেমের অলরেডি 3টা শো করছি, তো ওইখানে একটু আমাদের কথাবার্তা হচ্ছে। তো আপনাকে দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল আই থিঙ্ক ভাইয়া, মানে ফর এনি ফুটবল লাভার্স, ফুটবলারদের জন্য তো এটা নিঃসন্দেহে ফুটবল ওয়ার্ল্ড কাপ ইজ দ্য বিগেস্ট ওকেশন। এটা আসলে মানে বলাই বাহুল্য। সো ওই জায়গা থেকে আমি জাস্ট একদম সোজা সাপটা জানতে চাই যে এই যে 4টা টিম এখন রয়ে গেছে, এবং খুব ইন্টারেস্টিংলি যে ফিফা র্যাঙ্কিং, সেখানে টপ 4-এ 1 2 3 4 ইটস 1 ভার্সেস 3 2 ভার্সেস 4 সেমিফাইনাল হতে যাচ্ছে। সো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগতেছে? এবং আপনি যেটা আমরা ডিসকাস করছিলাম যে 86 পর্যন্ত আপনার কাছে রেকর্ড আছে, সো অনেক ফুটবল ওয়ার্ল্ড কাপ আপনি দেখতে পারছেন, সেই জায়গা থেকে এইবারের ওয়ার্ল্ড কাপে ওভারঅল কেমন লাগছে আপনার কাছে? এবং এই যে সেমিফাইনালটা, একটা মুখরোচক সেমিফাইনাল, এটা আসলে কেমন? আসলে ধন্যবাদ ভাই আপনাকে। মেনলি হচ্ছিল ব্রাজিল থাকলে আসলে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটা আরো বেশি জমতো, কারণ ব্রাজিল থাকলে একদম এই যে না 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 এটা নর্মালি ছক যে পিকচারটা পারফেক্ট হতো। ব্রাজিল থাকলে আপনি যারা ওয়ার্ল্ড কাপ নিয়ে 48টা দেশের ওয়ার্ল্ড কাপ কেমন হবে, কি হবে, কত আলোচনা সমালোচনা, কত সাইড ছিল। যখন ওয়ার্ল্ড কাপটা স্টার্ট হয়ে আস্তে আস্তে সময় পার হচ্ছে, তত আরও বেশি ছোট টিম বড় টিম, ছোট দেশ বড় দেশ, র্যাঙ্কিং বলেন, আবার পিছনের ম্যাচগুলি কোনো কিছুই কিন্তু মানে আসে না ম্যাচের মধ্যে। ম্যাচের নতুন ম্যাচ, নতুন রেজাল্ট, নতুন টিম, সব কিছু নতুনভাবে আসে। বাট সেমিফাইনালিস্টটা একটা আপনি আমার কাছে যদি হট ফেভারিট যখন স্টার্টিং থেকে বলতাম, আমি জার্মানের নাম রেখেছিলাম, বাট জার্মান ফার্স্ট গ্রুপের 32তে আউট হয়েছে। সব কিছুরই যে 3টা নাম ছিল, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, এই 3টা ছিল, একটা ছিল। বাট ব্রাজিলের অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আবার অনেকে বলছে পর্তুগাল তো চ্যাম্পিয়ন হবে। তো আমার কাছে কিছুটা অবাক লাগলো যে পর্তুগাল কেন। তারপর যখন ওদের লাইন আপ দেখছি, টিম দেখেছি, তা আমি বললাম যে না, ইটস গুড। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলার মতো, চ্যাম্পিয়ন হওয়ার মতো আপনার থেকে লিগেসি থাকতে হবে। নিউ চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে ওই আরও 4-5টা চ্যাম্পিয়নকে হারিয়ে তো চ্যাম্পিয়ন হতে হবে। ওই জায়গাটুকুতে আমি আসলে পর্তুগালকে না রাখা আর ব্রাজিলকে না রাখার রিজনও তখন আমি বলেছিলাম যে আসলে লাস্ট পারফরমেন্সগুলি আসলে ব্রাজিলের যে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বটা আসলে ভালো যায়নি। সব কিছু মিলে তাদের টিম বলেন, কোচিং স্টাফ বলেন, আদার্স কিছু না কিছু একটা জায়গায় কমতি ছিল, নাইলে ব্রাজিলকে সেমিফাইনালিস্ট রেখে দিতাম। তা আর্জেন্টিনা ব্রাজিল হলে তো বেটারটা হতো, ভালো যেরকম হতো খারাপ সাইডও আমাদের দেশে হতো। কারণ কয়েকশো মানুষ আহত হয়ে যেত। আসলে নর্মালি তো আমরা ফুটবলকে অনেকে আবেগ দিয়ে দেখি না, মাঝে মধ্যে বিবেকও কাজে লাগাই যায়, আবার বিবেকও না হয়ে যায়। আবেগ দিয়ে সবচেয়ে বেশি মূল্যায়ন করে। এখানে আসলে আবেগ দিয়ে মূল্যায়ন না, যেটাই সেমিফাইনাল হোক 1 2 3 4 এবং বেস্ট। কিন্তু মেন প্রবলেমটা হয়ে গেছে একটা অঘোষিত ফাইনাল আপনি দেখতে পাবেন। প্রথম ম্যাচটা অঘোষিত ফাইনাল, স্পেন আর ফ্রান্স। তারা যদি দুইজন দুই সাইডে থাকতো, তাহলে আপনাকে লাস্টে একটা জায়গায় যে বলতে পারতেন। বাট অঘোষিত ফাইনাল একটা। আর আমরা যারা আর্জেন্টাইন ফ্যান, বাট আমি বায়াসড না, এমিলি বায়াসড হইতে পারে, আমি বায়াসড না। জিনিসটা কি নর্মালি যে দিন যার সে ওই দিনটা নিজের করে নেয়। কিছু জায়গায় বায়াসড হওয়ার একটা সাইড আছে, বিকজ অফ লিওনেল মেসি এখনও টিমে আছে, যাকে দিয়ে আপনি বিশ্বাস করতে পারেন। ওই জায়গাটুকুতে যদি চিন্তা করি সেমিফাইনালিস্ট ওকে, এখন ফাইনাল কে যাবে সেটা ম্যাচ ছাড়া
বলা এটা মুশকিল। আসলে প্রেডিক্ট করা অলমোস্ট ইম্পসিবলই। এমিলি ভাই, প্রেডিকশনের জায়গাটা তো আসলে মামুন ভাই বলতে চাচ্ছেন না, বাট আপনার কাছে যদি সোজা সাপটা জানতে চাই যে এই দুইটা যেই ম্যাচ এবং এই চারটা টিমের মধ্যে স্পেন, ফ্রান্স, এখানে আপনি কাকে মোর ফেভারিট হিসেবে দেখতেছেন বা কেন দেখতেছেন, এবং আর্জেন্টিনা, ইংল্যান্ডের ক্ষেত্রেও সেটা একই কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আপনাকে ধন্যবাদ যে এই কাপ আলাপে আমাদের দুজনকে ইনভাইট করার জন্য, বিকজ টি স্পোর্ট যে কয়েকটা শো করে তার ভিতরে আমার মনে হয়েছে যে কাপ আলাপ বেশ ভালো করছেন আপনারা। আমার প্রায় দেখা হয়, থ্যাংক ইউ অ্যাগেন। আর যেটা বলছে ওয়ার্ল্ড কাপ, আমার কাছে মনে হয় যে আনপ্রেডিক্টেবল কিছু হয়নি। হ্যাঁ, প্রেডিক্টেবল অনুযায়ী যে চারটা দল সেমিফাইনাল আসছে, এবং আপনি যেটা শুরু করেছেন যে র্যাঙ্কিংয়ের চারটা দল 1 থেকে 4 পর্যন্ত তারাই কিন্তু সেমিফাইনাল কোয়ালিফাই করেছে, রাইট? তো সেই জায়গা থেকে তো ডিজার্ভিং দলগুলি সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, এবং এখন যেটা হবে যে এখন তো আসলে দুইটা দলই এখান থেকে ফাইনালে যেতে চাবে। হ্যাঁ, এখানে কিন্তু কেউ এই ম্যাচটা অনেক ক্যালকুলেটিভ হবে দুইটা ম্যাচই, বাট এন্ড অফ দ্য ডে দুইটা দলই ফাইনাল খেলতে চাবে। বাকি দুইটা দল হয়তো বাদ পড়বে, থার্ড নির্ধারণী ম্যাচ খেলবে। সো যদি দেখেন এখানে স্ট্রেংথের বিবেচনা করলে যদি আমরা বলি যে ফ্রান্স ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে, থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ যেভাবে তারা পারফর্ম করছে, সবাই হয়তো ফ্রান্সকে স্পেন ম্যাচে আগিয়ে রাখবে। বাট আমি একটু এখানে ডিফেন্ড করবো এই কারণে, কারণ আমার মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপে ইভেন্চুয়ালি এই পর্যন্ত যদি আপনি ম্যাচগুলি দেখেন, সেখানে আমার মনে হয় যে ফ্রান্স এবং স্পেন ম্যাচে আমি কিছুটা স্পেনকে এগিয়ে রাখবো। স্পেনকে এই কেন এগিয়ে রাখবো, বিকজ তারা যদি 6টা ম্যাচ খেলে তারা মাত্র একটা গোল কনসিড করছে। আপনি যদি দেখেন বেলজিয়াম লাস্ট ম্যাচ বেলজিয়ামের সাথে, তো একটা দল যখন আসলে আমরা স্পেনকে নিয়ে একটু অন্যভাবে ভাবছিলাম ইউরোর পরে, যে স্পেন হয়তো অনেকগুলি গোল করবে ম্যাচে, তাদের অ্যাটাকিং প্লেয়ার অনেক বেশি, তাদের মিডফিল্ডে অনেক স্ট্রং, বাট তারা ওইখান থেকে বেরোই কিন্তু একটা জিনিস তারা জিনিস সেট করেছে তাদের গেম প্ল্যান, যেটা হলো যে তারা হোল অফ দ্য টুর্নামেন্ট গোল কনসিড কম করবে, একটা গোল করবে বা দুইটা গোল করবে, সেইটাই তারা রেখে ম্যাচ জিতবে। বাট থ্রু অফ দ্য টুর্নামেন্ট কিন্তু তারা তাদের গেম প্ল্যানটা বেশ ভালোভাবে এক্সিকিউশন করছে। আপনি যদি দেখেন তারা কিন্তু অনেকগুলি গোল করছে না, বাট গোল খাওয়ার ক্ষেত্রে তারা খুবই রিজার্ভ আছে এবং বেশ ভালো করছে। ওই জায়গা থেকে অ্যাগেনস্ট ফ্রান্স আমি কিছুটা হলে স্পেনকে এগিয়ে রাখবো, বিকজ ওই ম্যাচটা যেটা হবে স্পেন ফ্রান্স আমরা জানি 4-2-3-1 ফরমেশনে খেলে, রাইট? আর স্পেন 4-3-3 ফরমেশনে খেলে। সো এইখানে ব্যাটেলটা হবে মেইনলি মিডফিল্ডে। আমরা জানি যে ফ্রান্স 4-2-3-1 ফরমেশনে তাদের দুইজন পিভট মিডফিল্ডার খেলে, রেবিওট এবং মানু কনে। হ্যাঁ, বিকজ চৌমিনের একটা ইঞ্জুরি রয়েছে। আর আমরা যদি দেখি স্পেন সলিড 3জন মিডফিল্ডারকে নিয়ে খেলে, রাইট? সেখানে হয়তো ডেনি অলমোকে তারা নাম্বার 10-এ দেখে, বাট ডেনি অলমো যেটা করে পেড্রি এবং রড্রির সাথে একটা মিডফিল্ডে বড় একটা ভেরিয়েশন তৈরি করে, কানেকশনটাও খুবই স্মুথ। ইভেন্চুয়ালি আপনি যদি দেখেন ওই পাশ থেকে লাস্ট ম্যাচে কিন্তু তারা নিকো উইলিয়ামসকে স্টার্ট করেছে, বিকজ এই ম্যাচে প্রবাবলি স্টার্ট করাবে, তার জন্য কিন্তু তাকে একটা রিহার্সাল করিয়ে নিয়েছিল। ফাবিয়ান রুইসকেও ট্রাই আউট করা হয়েছে। হ্যাঁ, রাইট। এবং সো এই ম্যাচটা আমার কাছে মনে হয় ফ্রান্সের জন্য একটু ক্রিটিক্যাল হবে এই কারণে, কারণ মিডফিল্ডটাকে তারা ওভারলোড করবে স্পেন। তো ওই জায়গাটাতে আমার মনে হয় ফ্রান্স আসলে কীভাবে করবে, বিকজ আমরা জানি ফ্রান্সের যে 4জন ফ্রন্টলাইনে খেলে তারা তেমন একটা বেশি মিডফিল্ডের সাথে কানেক্টেড হয় না, অলিজি হয়, বিকজ এই 6টা ম্যাচে তাদের ওরকমের প্রেশারও ছিল না যেটাতে মিডফিল্ডে এসে তাদের সাথে একটা কানেক্টেড হবে। সো এই ম্যাচে প্রবাবলি হতেই হবে, আদারওয়াইজ কিন্তু স্পেন পুরোটা মিডফিল্ড ডমিনেট করার চেষ্টা করবে। সো খেলাটা আমি ওই জায়গা থেকে স্পেনকে এগিয়ে রাখবো, যেখানে মিডফিল্ড আমার কাছে মনে হয় যে স্পেন বেশ ভালো একটা অবস্থান তৈরি করবে এবং তাদের ওই ক্রিয়েটিভিটি প্লেয়ার রয়েছে। হ্যাঁ, যদিও এখন থ্রু অফ দ্য টুর্নামেন্ট স্পেন এখনও তাদের কম্বিনেশন প্লেতে কিন্তু মিডফিল্ডটাকে এখনও আপনি যদি বলেন সলিড করতে পারেনি, যেটা লাস্ট ইউরোতে 2024-এ যদি দেখেন। হ্যাঁ, ওইটা কিন্তু আমরা এখনও দেখতে পাই না। লামিন ইয়ামালের এখনও যদি পারফরমেন্স দেখেন, লামিন ইয়ামাল যেভাবে আসলে বার্সেলোনায় খেলে বা লাস্ট ইউরোতে যেভাবে খেলছে, এখন পর্যন্ত লাস্ট ইউরোতেও যদি দেখেন নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল পুরো টুর্নামেন্টটা নিয়ে গিয়েছে। সো ওই ধরনের একটা এক্সট্রাঅর্ডিনারি এই দুজন প্লেয়ার উপর পারফরমেন্স করতে হবে, দেন কিন্তু আপনি ফ্রান্সকে হারাতে পারবেন। বাট আমি এই জন্য বলি না যে ফ্রান্স ম্যাচ জিততে পারবে না, যে ডেফিনেটলি জিততে পারবে, বাট আমি কিছুটা স্পেনকে এগিয়ে রাখবে। আর যদি আপনি আর্জেন্টিনা নেবেন, ইংল্যান্ডের কথা বলেন, এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে দুজন কোচের জন্য বড় একটা টেকটিক্যাল ম্যাচ হতে যাচ্ছে, বিকজ ইংল্যান্ডের সাম ইম্পর্টেন্ট প্লেয়ার হ্যাভ ইঞ্জুরি কনসার্ন রয়েছে, বিকজ ডেকল্যান রাইস লাস্ট ম্যাচে উঠে গেছে। আমি জানি না তার ইঞ্জুরি কনসার্নটা কীরকম, তার একটা স্টোমাক প্রবলেম ছিল, সেইটার জন্য উঠেছে না তার কোনো মাসেল প্রবলেম আছে কিনা। অ্যাট দ্য সেম টাইম তাদের যদি দেখেন লাস্ট ম্যাচে কনজাকে তারা রাইট ব্যাক খেলিয়েছে। হ্যাঁ, সে কিন্তু স্টার্ট করছে কোথায়, সেন্টার ব্যাক। হ্যাঁ, স্টোনসকে দিয়ে স্টার্ট করেছিল। ইভেন্চুয়ালি তাদের কিন্তু যদি দেখেন ফুল ব্যাকগুলিও কিন্তু এই মুহূর্তে কিন্তু ভালো অবস্থায় নেই। তারা লাস্ট ম্যাচে 3টা ফুল ব্যাক কিন্তু খেলিয়েছে, জেমসকে খেলিয়েছে, পরে স্পেন্সকেও নামিয়েছিল আপনি যদি দেখেন। সো ওই জায়গাগুলি কিন্তু ইংল্যান্ডকে ম্যানেজ করতে পারে। আর্জেন্টিনা যেটা হলো, আর্জেন্টিনা লাস্ট 3টা ম্যাচে 5টা গোল কনসিড করেছে, এবং তারা যেভাবে গোলগুলি খাচ্ছে এটা কিন্তু বড় একটা কনসার্নের জায়গা। হ্যাঁ, আপনি যদি দেখেন সিমিলার গোলগুলিই খাচ্ছে, ফ্লাঙ্ক এরিয়া থেকে যাচ্ছে, ক্রস হচ্ছে, গোল খেয়ে যাচ্ছে। সো আমি বলবো যে এই ম্যাচটা অনেক টেকটিক্যাল হবে। তারপর এই ম্যাচটাতে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, বিকজ আর্জেন্টিনা
যেটা করবে আর কি, আর্জেন্টিনা যেটা করবে, আর্জেন্টিনার সব থেকে বড় প্লাস পয়েন্টে যা হলো তারা পারাদেসকে ইউজ করছে। হ্যাঁ, পারাদেস যেটা হয় যে মাইকেল স্টার, রদ্রিগো ডি পল, ইভেনচুয়ালি এনজো ফার্নান্দেস, তাদেরকে আসলে উপরের দিকে খেলার জন্য সে পিছন থেকে আসলে একটা সুযোগটা করে দেয়, প্ল্যাটফর্মটা build করে দেয়। এক্স্যাক্টলি। সো আমি বলবো যে এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে কিছুটা এগিয়ে থাকবে আপনার আর্জেন্টিনা। অ্যাবসলিউটলি অ্যামেজিং। এখানে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, এবং মাউন্ট ভাই আপনার কাছ থেকে একটু কুইকলি জানতে চাবো যে আপনারা দুইজনই আর্জেন্টিনা ফ্যান। সো আর্জেন্টিনা ফ্যান্ডামের বাইরে আসলে যদি একদম প্রফেশনাল ফুটবলার অ্যানালিস্টের জায়গা থেকে যদি জিজ্ঞেস করি আসলে, যে আর্জেন্টিনা যে টানা 3টা ম্যাচে স্ট্রাগল করলো, কেপ ভার্ডের এগেনস্টে এক্সট্রা টাইম পর্যন্ত চলে যায়, যেটা খুবই আমার মনে হয় সবচেয়ে আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল এই পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে, যে কেউই আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে কেপ ভার্ডের ম্যাচে এক্সপেক্ট করছিল না যে এত টাইট একটা ম্যাচ হবে, এবং কেপ ভার্ডে আরেকবার কামব্যাকও দিল সেকেন্ড যে একটা ব্রিলিয়ান্ট গোল সেখান থেকে। দেন আসলো ইজিপ্ট বলা যেতে পারে ফর দ্য 88th মিনিট অর 75 মিনিট পর্যন্ত ওয়াজ দ্য বেটার টিম, ওয়াজ দ্য মোর সুপিরিয়ার টিম। দেন ওখান থেকেও আর্জেন্টিনা বিইং আ চ্যাম্পিয়ন মেন্টালিটি থেকে একটা কামব্যাক দিয়ে দিল। লাস্ট যে সুইজারল্যান্ডের ম্যাচটা, এটা আমরা সবাই হয়তো বা অ্যান্টিসিপেট করছিলাম যে সুইজারল্যান্ড খুবই স্ট্রাকচার্ড একটা টিম, গুছিয়ে ফুটবল খেলে, সো ওদের সাথে ইজি হতে যাচ্ছে না, কিন্তু যদি লাল কার্ডটা না হয়তো বা খেলার রেজাল্টটা ভিন্ন হইতে পারতো। সো এখান থেকে অনেকেই এটা বলে যে চ্যাম্পিয়নদের সাথে নাকি ভাগ্য থাকে, লাক ফেভার করে, বাট টানা 3টা ম্যাচে স্ট্রাগল করে বা লাক যেটাই আপনারা বলতে চান, সেখান থেকে এখন ফাইনালি টুর্নামেন্টের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বা ওয়ান অফ দ্য বেটার টিমস ইংল্যান্ডের সাথে, এবং আপনি যদি আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানের প্রতি সম্মান রেখে আমি বলি, আমার মনে হয় প্রথম প্রপার কোনো টিম, এবং ইফ আই এম নট রং স্ট্যাটিস্টিক্যালি কোনো টিম এখন পর্যন্ত টপ 10-এর কোনো একটা টিমকে ফেস না করে এখন পর্যন্ত সেমিফাইনালে আসে নাই কোনো ওয়ার্ল্ড কাপে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো সব কিছু মিলায়ে এই জার্নিটা কিভাবে দেখতেছেন, এবং ইংল্যান্ডের সাথে আসলে এটার কি আমরা একটা রিফ্লেকশন দেখতে পাবো, মানে সেম ম্যাচই দেখতে পাবো, নাকি আসলে আর্জেন্টিনার মতো খেলবে? দেখেন, সর্বপ্রথম হলো ইংল্যান্ড আর্জেন্টিনাতে একটা প্রবলেম আছে, 86-এর একটা ঝামেলা তাদের আছে। সব কিছু মিলে আমি মনে করি যে আপনি যে কথাগুলি বললেন, এখানে দুইটা সাইড আছে। একটা হচ্ছিল তার মেন্টালি অনেক স্ট্রং, কারণ তার কামব্যাক করতেছে, আর সেকেন্ড হচ্ছিল গোল রিসিভ করতেছে, যেটা কাব্বারদের ম্যাচের কথা বারবার বলা হচ্ছে যে আপনি গোল দিয়ে গোল রাখতে না পারাটা, এটা একটা টিমের জন্য ব্যাড সিগন্যাল। এটা আসলে রিয়েলি ব্যাড সিগন্যাল। গুড সিগন্যাল কি, আপনি কামব্যাক করছেন, হ্যাঁ, 2 গোল খেয়ে 3-2 গোলে কামব্যাক করছেন, গিভ আপ করতেছেন। দুইটা জিনিস, একটা হলো ওইটা হলো চ্যাম্পিয়ন মেন্টালিটি, আর যেটা আপনি গোল দিয়ে গোল রিসিভ করা, এটা আসলে খারাপ সাইড। এইভাবে যদি আপনি চলতে থাকে একটা জায়গায় আপনি স্টপ হবেন। কেন? আপনি যখন গোল দিবেন, গোল দেওয়ার পর গোল রিসিভ করবেন, অ্যাগেন যখন আপনি গোল রিসিভ করবেন, তাহলে কিন্তু ডিফিকাল্ট ওখান থেকে কামব্যাক করা, বা আবার মানে স্টার্টিংয়ে আসলে বলতে গেলে আপনার ওই যে ফেভার বলেন, যেটাই বলেন, ওই লিওনেল মেসির মতো একজন ম্যাজিশিয়ান ওই টিমে আছে। আসলে টিম হিসাবে আপনি অ্যাটাকিং সাইড যদি চিন্তা করে দেখেন, লাস্ট ম্যাচে আলভারেজ গোল করেছে, লাতারো গোল করেছে, অ্যালিস্টার গোল করেছে, এখন মেসি কিন্তু লিওনেল মেসি গোল করে নাই, কিন্তু অ্যাসিস্ট আছে এবং সুযোগও পেয়েছিল। তা আপনি চিন্তা করে দেখেন, সুযোগ পাবে সে যে সুযোগ পাবে, ধরেন 2টা পাইলে একটা গোল করবে, একটা সুযোগ পেলে একটাও গোল করতে পারে। এটা হলো মেসির এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স। আপনি যদি নর্মালি চিন্তা করেন, ওই যে বললেন 1 থেকে 10, আমরা আসলে ওয়ার্ল্ড কাপে আমরা কি করে বিচার করি আমাদের দিক থেকে, যে আসলে বেলজিয়াম এই ম্যাচটা খেলতে পারবে না, বা স্পেন এই ধরনের। ওয়ার্ল্ড কাপের আগে একটা বিচার করা হয়েছিল, এবার ওয়ার্ল্ড কাপ কে চ্যাম্পিয়ন হতে পারবে, একটা ভোটের মানে একটা যাচাই বাছাই করা হচ্ছিল। স্পেনকে 78% রাখছে। ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় আপনি যদি এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আসে, এখন যদি ভোট অধিকার মানে ওইটা আবার প্রয়োগ করেন যে অনলাইনে যে কারা চ্যাম্পিয়ন হতে পারে, এদিকে আবার চেঞ্জ হবে, 80% হবে ফ্রান্সের। তা এটা রিজনটা কি? রিজেন্ট হচ্ছে হলো ম্যাচের পারফরমেন্সে। তা আপনি 1 আর 10 তো র্যাঙ্কিং আপ অ্যান্ড ডাউন থাকে 1 আর 10-এর মধ্যে, বাট প্রথম থেকে যাদেরকে ফেস করেছে আসলে গ্রুপ পর্যায়ে ম্যাচ যদি বলেন, আমি আর্জেন্টিনার গ্রুপ পর্যায়ে ম্যাচ দেখে আমার কাছে মনে হলো আর্জেন্টিনার ইজিলি আস্তে আস্তে সবার সঙ্গে ফাইট করার মতো টিম। যখনই এসে কাব্বারদের সঙ্গে এটা নট ইজি, অনেকে মনে করলো, আমি ইজি মনে করি না, কারণ কাব্বারদার স্পেনের যে ম্যাচটা আমি দেখেছি, ওই জায়গায় ওদের পিওর
ডিপ ডিফেন্ডিং খেয়াল করেছেন, ডিপ ডিফেন্ডিং দেখেছি যে তারা আসলে ম্যাচে থাকে লাস্ট পর্যন্ত ট্রাই করে সুযোগ দেয় না, যেটা ইজিপ্ট আর্জেন্টিনার সঙ্গে ভুল করেছে। লাস্ট 15 মিনিট তারা মাঠের বাইরে চলে গেছে, ফোকাসটা ফুল মাঠের বাইরে যাওয়াতে আর্জেন্টিনার, আপনি বড় টিম কেন বলবেন, গতবারে চ্যাম্পিয়ন টিম এই ধরনের স্পেস পাইলে সে তাকে কিল করবে, এটাই স্বাভাবিক। এবং যখন তিনটা ফরওয়ার্ড আপনি যখন স্পেস দিবেন ওই টিমটাকে, তাহলে আপনি সেকেন্ড ম্যাচ ইজিপ্টের ম্যাচ আসলে মেসির আমার কাছে মনে হলো কিছুই হচ্ছিল না, যে আপনার টিমের কি প্লেয়ার, আপনার টিমের ম্যাজিশিয়ানের কিছু হচ্ছে না, তার মেন হচ্ছিল কিছুটা একটা জায়গায় ব্যাড সিগন্যাল পাওয়া যায়। আমরা দুইজন ওই ম্যাচ একই সঙ্গে বসে খেলা দেখতেছিলাম, 2-1 যখন হয়েছে তখন আমি তাকে বলতেছি যে না, ম্যাচ আর্জেন্টিনা জিতবে, এই ম্যাচ 90 মিনিটে ম্যাচ শেষ করবে, জিজ্ঞেস করেন মেসি 90 মিনিটে ম্যাচ শেষ করবে ওই জায়গাটুকুতে। যখন 2-0 ছিল তখন মনে হয় না ম্যাচ জিতবে, ইজিপ্টই তো আসলে খেলার পুরোটা কন্ট্রোলটা করছিল। 2-1 এর পর ম্যাচটা আসলে আর্জেন্টিনা, কারণ তখন আপনি দেখতে পাবেন যে বিগ প্লেয়ারদের ম্যাজিকটা, তখন 2-2 এলো, ঠিক খেলা শেষ হওয়ার আগে 3-2 হলো। মানে আর্জেন্টিনার টিম যদি এই ধরনের ফুটবল খেলে আপনার ফাইনাল খেলে, এটা আসলে ফাইনাল খেলাটা ডিফিকাল্ট, কারণ আপনার ইংল্যান্ড ওই কিছুক্ষণ আগে আমেরিকা কিছু জিনিস ক্লিয়ার করলো যে ইংল্যান্ড আর আর্জেন্টিনার খেলা হবে টেকটিক্যাল আর হচ্ছিল কোচিং স্টাফের, মানে কোচদের, এখানে বোঝা যাবে কার কোচ কেমন ম্যাজিক থ্রো করতে পারে, বিকজ অফ প্লেয়ার যখন চেঞ্জ করে আর্জেন্টিনার প্লেয়ারও ক্লিক করছে, ইংল্যান্ডের প্লেয়ারও চেঞ্জিং প্লেয়ার ক্লিক করছে, এটা কিন্তু গুড সাইড। যে যদি চেঞ্জিং প্লেয়ার ক্লিক না করতো তাহলে আপনাকে ঝামেলা হতো, তখন ওই টিমগুলি ম্যাচ এই ধরনের ম্যাচ জিততে পারতো না। মেক্সিকোর ম্যাচ ইংল্যান্ড জিততে পারতো না, নরওয়ে ইংল্যান্ড তো আপনি কোনো সময় ম্যাচ দেখে বলতে পারবেন না ইংল্যান্ড ম্যাচ জিতবে। আমি মনে করছি নরওয়ে জিতবে, সেকেন্ড হাফ তো পুরাই নরওয়ে খেলছে। নরওয়ে আসাটা, নরওয়ে যদি আসে তাহলে এটা আর্জেন্টিনার জন্য মোর রিস্কি হতো। বাট এখানে নর্মাল জায়গাটা হচ্ছে কি জানেন, আপনার দুই টিমই কাউকে সুযোগ দিবে না, সুযোগ করে নিতে হবে। আর সুযোগ করার জন্য ইন্ডিভিজুয়াল প্লেয়ার, ম্যাচ উইনার প্লেয়ার থাকতে হবে। যদি ইংল্যান্ডের 2জন ম্যাচ উইনার থাকে, সেম জিনিস আর্জেন্টিনার 2জন আছে ম্যাচ উইনার, রাইট, এটা আপনাকে মানতে হবে। এখন ম্যাচ উইনিংটা করবে এটাকে, কারণ তাদের যদি ওই ধরনের সুযোগ দেওয়া না হয়, লিওনেল মেসিকে আপনাকে সুযোগ দিতে হবে না, সুযোগ সুযোগ করে নি, এই জায়গাটুকুতে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে। অ্যাবসলিউটলি। এমিলি ভাই, আপনার কাছে একটু ছোট করে জানতে চাবো যে এই যে আমি 3টা ম্যাচের কথা বললাম, এই 3টা ম্যাচের নেগেটিভ যেই সাইডসগুলো আছে, এটা কি আপনাকে কিছুটা হলেও টেনশন করাচ্ছে, নাকি আপনিও মামুন ভাইয়ের মতো মোটামুটি একটু টেনশন ফ্রি আছেন যে চ্যাম্পিয়ন টিম দিন শেষে চ্যাম্পিয়নের মতো করে ম্যাচ বের করে নিচ্ছে, এটাই আসলে বড় ব্যাপার, মেন্টালিটি যে আর্জেন্টিনা দেখাচ্ছে এটাই আসলে মেইন পজিটিভ টেক আউট, অত বেশি ভয় পাওয়ার বিষয় আসলে নাই ইংল্যান্ডকে? না, ভয় তো অবশ্যই ইংল্যান্ডকে পেতে হবে, বিকজ ইংল্যান্ড হ্যাভ গুড প্লেয়ার ইন ফ্রন্ট লাইন। হ্যাঁ, স্পেশালি যদি জুড বেলিংহামের কথা বলি, যে ফর্ম এই মুহূর্তে দেখাচ্ছে, হ্যারি কেনের কথা তো বলতেই হবে। হ্যাঁ, সাকা কিন্তু লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছে, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, সো এদেরকে নিয়ে তো ইভেন গর্ডনও ভালো করছে, গর্ডনও দুর্দান্ত করছে, সো এদেরকে নিয়ে তো আলাদা একটা প্ল্যান করতে হবে আর্জেন্টিনাকে। এবং আপনি যেটা বলছেন যে লাস্ট 3টা ম্যাচ আর্জেন্টিনা 5টা গোল কনসিড করছে, সেটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয়ের কারণ। প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা কি করছে, হ্যাঁ, গোল রিসিভ করছে, গোলগুলি রিসিভ করার প্যাটার্নটা কিন্তু অলমোস্ট সিমিলার। হ্যাঁ, যেটা হয় যে তাদের মেইন ফোকাস থাকে অ্যাটাকিং থার্ডে, তাদের পিছনে যে বড় একটা স্পেস তৈরি হয়ে যায় কাউন্টার অ্যাটাকে, ওই স্পেসগুলি কিন্তু তারা কভার করতে পারছে না। ডিফেন্ডারদের আসলে ওই পেসটাও নাই, এক্স্যাক্টলি। লিসান্ড্রো মার্টিনেজ এবং রোমেরো আসলে কিন্তু ওই পেসটা ইউজ করতে পারছে না, যার কারণে কিন্তু বারবার গোল খাচ্ছে। লাস্ট ম্যাচ এগেইনস্ট সুইজারল্যান্ড দেখেন, তারা পুরো ফ্ল্যাঙ্ক এরিয়াটা একদম ওপেন রেখে দিয়েছে। সো এইগুলি রাখলেও তো আপনাকে কখন ইংল্যান্ড কনসিডার করবে না। সো ইংল্যান্ডের ওই ধরনের ক্যাপাবল প্লেয়ার কিন্তু ফ্ল্যাঙ্ক এরিয়াতে আছে। হ্যাঁ, আর আর্জেন্টিনার সব থেকে বড় ব্যাপার হলো যে আর্জেন্টিনা লিওনেল মেসির বাইরে গিয়েও লাস্ট ম্যাচে আসলে 3জন প্লেয়ার গোল করছে, এইটা একটা বড় স্ট্রেংথের জায়গা যে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ, মাইকেল স্টার গোল করছে। বিকজ আমরা জানি যে ম্যাচে মেসি ক্লিক না করে ওই ম্যাচে কে আসলে ম্যাচটাকে ডিসাইডেড করবে, যেটা লাস্ট ম্যাচে তারা সুইজারল্যান্ডের অ্যাগেনস্ট করছে, এটা আবার একটা বড় স্ট্রেংথের জায়গা। আর আর্জেন্টিনা আসলে এই থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ যেভাবে তারা খেলতে চাচ্ছে, লাইক মাঝখান থেকে, তারা কিন্তু ফ্ল্যাঙ্ক এরিয়াগুলি তেমন একটা ইউজ করেন, আপনি দেখবেন। সো এইটা অলমোস্ট অপোনেন্ট যে টিমগুলি আছে তারা এগুলি রিড করে ফেলছে। রিড করে কি করে আসলে লো ব্লক করেন বা মিডফিল্ড ব্লক করেন, তারা ওই জায়গাগুলি কম্প্যাক্ট রাখছে, ভিতর থেকে তাদেরকে কোনো রকম স্পেস দিচ্ছে না। সো আর্জেন্টিনার সাথে অ্যাগেনস্ট ইংল্যান্ডও প্রবাবলি সেমটাই করবে, না করলেও আর ইংল্যান্ডে তো ডেফিনেটলি ব্যাক যে 4 খেলে, দে আর ভেরি সলিড। আমি জানি না এই ম্যাচে কোন 4জন প্লেয়ার স্টার্ট করবে ইংল্যান্ডের। হ্যাঁ, সেন্টার ব্যাক হয়তো জোনেস্টন স্টার্ট ম্যাচ স্টার্ট করেছে, কনজা কিন্তু একটা সময় উঠে গিয়েছে, ইনজুরি কনসার্ন আছে কিনা জানি না। গিয়া আছে আপনার সেন্টার ব্যাকে, ওরেলি খেলে, এবং লাস্ট জেমস খেলেছে আপনার রাইট ব্যাক থেকে সাবস্টিটিউশনে। সো
এইখানে দেখার বিষয় যে কোন ফোর ব্যাক কারা স্টার্ট করে, হয়তো পিভট হিসেবে দুজন অ্যান্ডারসন এবং ইয়ে থাকবে আপনার ডেক্লান রাইস, সামনের দিকে কারা খেলবে। সো এটা কিন্তু মানে আপনার টিম আপনি যখন আসলে স্টার্টিং ইলেভেন দাঁড় করাবেন, ডেফিনেটলি আপনার অপোনেন্টকে বেচ করে কিন্তু আপনার স্টার্টিং ইলেভেনটা ওইভাবে কিন্তু দাঁড় করাতে হবে। তো সেইখান থেকে আর্জেন্টিনার যে মূল বাধাটা হবে সেটা হলো যে তারা যদি ইংল্যান্ড যদি তাদেরকে অ্যালাউ করে অ্যাটাকের জন্য, হ্যাঁ, ওই পিছনে স্পেসগুলি আসলে কাউন্টার অ্যাটাকের সময় কারা ওইগুলি কিভাবে প্রোটেক্ট করবে। আদারওয়াইজ কিন্তু আপনি ইংল্যান্ডকে কিন্তু কোনোভাবে আটকাতে পারবেন না। জুড বেলিংহাম, হ্যারি কেন তারা যদি কাউন্টার অ্যাটাক করে, ওইগুলি কিন্তু ইংল্যান্ডের যে আর্জেন্টিনার যে ডিফেন্স অর্গানাইজেশন আছে তারা কখনোই এটাকে প্রোটেক্ট করতে পারবে না। সুতরাং যেটা বললাম যে এই ম্যাচটা অনেক টেকটিক্যাল হবে। আর্জেন্টিনা কখনোই চাবে না অনেক হাইলাইন আপ করে অ্যাটাক করতে, আবার বিকজ তারা কাউন্টার অ্যাটাকে তারা সামলাইতে পারবে না। ট্রু। আর ইংল্যান্ডেরও যেটা হবে, ইংল্যান্ডও ডেফিনেটলি কখনোই একদম অল আউট খেলতে যাবে না, তারাও একদম হাইলাইন আপ খেলে না থ্রু অফ দ্য টুর্নামেন্ট, খেলেনে তারা ডিফেন্স সিকিউরিটি রেখেই তারা কিন্তু অ্যাটাকে গিয়েছে। আপনি যদি দেখেন তাদের হয়তো ওরেলি একটু মোর অ্যাটাকিং প্লেয়ার, বাট তাদের যে রাইট ফুল ব্যাক থাকে সে সবসময় দুজন সেন্টার ব্যাকের সাথে ভিতরে কিন্তু কভার করে থাকে জায়গাটা, সে কিন্তু অ্যাট এ টাইম কখনো ওভারল্যাপে যায় না। সো যেটা বললাম যে এই ম্যাচটা অনেকটা টেকটিক্যাল হবে, দুই কোচের আউট এবং অন দ্য ফিল্ডের একটা খেলা হবে, যারা আসলে আমার কাছে মনে হয় যে গেম প্ল্যানটা এক্সিকিউশন করতে পারবে। যেটা বললাম যে আর্জেন্টিনার একটা প্লাস পয়েন্ট হলো প্যারাডেস খেলাটা। প্যারাডেস খেললে যেটা হয় যে এনজো ফার্নান্দেস টিক্স মোর অ্যাটাকিং লাইক হুলিয়ান আলভারেস এবং মেসির সাথে তার একটা কানেক্টিং থাকে অ্যাটাকিংয়ে। হ্যাঁ, ম্যাকঅ্যালিস্টার যেটা করে, ডিপল যেটা করে, আপনার ডায়মন্ড শেপে এসে প্যারাডেসের সাথে একটা মিডফিল্ডে একটা ব্লক তৈরি করে অপোনেন্টের জন্য। সো এইটা ইংল্যান্ডের সাথে আরও বেশি করতে হবে, বিকজ আপনি যদি ডিফেন্সকে সলিড রাখতে চান ওই মিডফিল্ড থেকেই আপনাকে ডিফেন্সিভটা আগেই ওখান থেকে ব্লকটা তৈরি করতে হবে। সো এই জিনিসগুলি যদি প্রপার করতে পারে দেন হয়তো আর্জেন্টিনার জন্য সুবিধা হবে। আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ইংল্যান্ড হ্যাভ লট অফ ম্যাচ উইনিং প্লেয়ার, স্পেশালি জুড বেলিংহাম। যে প্লেয়াররা যখন ফর্মে থাকে তারা কোনো না কোনো কিছুভাবেই ম্যাচটাকে ডিসাইডেড করার চেষ্টা করবে, যেটা লিওনেল মেসি থ্রু অফ দ্য টুর্নামেন্ট করেছে। ওই অপোজিট সাইডে হ্যারি কেন এবং জুড বেলিংহাম দুজনই করছে। অ্যাবসলিউটলি। আমাদের একটা ব্রেকে যেতে হবে, এবার ব্রেকে যাওয়ার আগে একদম এক লাইনে আমি কিছু একটা উত্তর নিতে চাই। সেটা হচ্ছে আমি 4টা ডিপার্টমেন্টের কথা বলবো, আপনারা জাস্ট বলবেন আর্জেন্টিনা আগায় না ইংল্যান্ড আগায়। গোলকিপার্স আর্জেন্টিনা। ডিফেন্ডার্স ইংল্যান্ড। আর্জেন্টিনা। মিডফিল্ডার্স ইংল্যান্ড। ফরওয়ার্ডস আর্জেন্টিনা। ইংল্যান্ড। সমানই একজনের জাস্ট হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনা হয়েছে। এখন আমরা একটু গিয়ারটা শিফট করে আমরা লিটারালি আমেরিকা থেকে কয়েক হাজার মাইল ট্রাভেল করে একটু বাংলাদেশে চলে আসি। বাংলাদেশের ফুটবল, প্রথমত আমি অ্যাজ আ ফুটবল ফ্যান, আমার ফ্যামিলির মধ্যে ক্রিকেট আছে, সো খেলা ব্যাপারটা আমার ফ্যামিলির মধ্যে আছে। বাংলাদেশে আমি বড় হয়েছি জেনে যে বাংলাদেশে একটা খেলাই আছে, ক্রিকেট। এবং আনফর্চুনেটলি আর কোনো কিছু নিয়ে ওরকম সেলিব্রেট করা, কথা বলা বা ইভেন দেখারও সুযোগ ওরকমভাবে হয় নাই। অনেক গল্প শুনছি যে একসময় আবাহনী মোহামেডান খেলা হইলে এটা হইতো সেটা হইতো, রাইভালরি এরকম লেজেন্ডারি প্লেয়ার্সরা ছিল। আমার শ্বশুর ইজ আ ভেরি বিগ ফ্যান অফ ফুটবল এবং অনেক বাংলাদেশি এক্স ফুটবলাররা তার বন্ধু, সো আসা যাওয়া হয় অনেক। সো ওনার কাছেও আমি কিছু গল্প টল্প শুনি। সো সব কিছু মিলে মাউন্ট ভাই, এমিলি ভাই, এটা আপনাদের কাছে আমার খুবই একটা মানে কি বলবো, ছোট্ট একটা ছেলে ফাইন্ডিং লেটস সে স্টার সেলিব্রিটিজ রিলেটেড টু ফুটবল, একটা খুবই সিম্পল কোয়েরি যে ফুটবলের যে এখন আমরা একটা জনপ্রিয়তা দেখতেছি এবং মানুষজন জেনুইনলি ফুটবলকে যে ভালোবাসাটা দিচ্ছে এবং টু বি স্পেসিফিক বাংলাদেশ ফুটবলকে যে ভালোবাসাটা দিচ্ছে, এইটা আপনাদের অ্যাজ ফুটবলার্স দেখতে কেমন লাগতেছে? এবং একটু কি আফসোস আছে যে মনে করেন এখন যদি আপনাদের ক্যারিয়ারটা শুরু হইতো তখন কি আপনারা আরও মনে হয় যে নিজেদেরকে আরও বেশিভাবে তুলে ধরতে পারতেন? আমি বলবো না প্লিজ। না, ফার্স্ট অফ অল আপনি যেটা বলছেন যে এখন যদি কেরিয়ারটা আমরা এই সময় যদি ফুটবল খেলা স্টার্ট করতাম ওই সময়টা মিস করতাম কিনা, আমি মিস করতাম না। আমি মনে হয় যে আমি যে সময়টা খেলেছি আমি মনে করি ওই সময়টা আমাদের সময় বেটার ছিল এই কারণে হয়তো অনেকে আমরা এখন ইন্টারন্যাশনালি ভালো করছি বা ইন্টারন্যাশনালি আমাদের এখন ভালো একটা হাইপ তৈরি হয়েছে, সবাই ফুটবলের দিকে একটা ভালো কনসার্ন বা ফোকাস দিচ্ছে। বাট আমরা যে টাইমটাতে ফুটবল খেলেছি ওই টাইমটা আসলে ক্লাব ওরিয়েন্টেড অনেক ভালো কিছু হয়েছে, যেটা আসলে কখনই মিস করতে পারবো না। হ্যাঁ, বিকজ আমার কেরিয়ার 2002 থেকে শুরু হয়েছে, মামুন একটু পরে আসছে 2004-5 দিকে। সো ওই সময়টা যেটা হতো, আমরা ইন্টারন্যাশনালি হয়তো আমাদের তেমন সাকসেস ছিল না, বাট আমরা ক্লাব ফুটবলটাকে অনেক এনজয় করেছি। আর আপনি জানেন সারা ফুটবল কিন্তু ক্লাব ওরিয়েন্টেড, ইটস নট ইন্টারন্যাশনালি। আপনি নিজেও মানে পুরোটা ইয়ার সময় কিন্তু আপনি ক্লাব ফুটবল নিয়ে থাকেন, থাকতে হবে আপনাকে। আপনি যদি ফুটবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, ক্লাবের বাইরে গিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং ইভেনচুয়ালি আপনার এই প্রোগ্রামই বলি, আপনি আমাদের দেশে ফুটবলে যে এখন যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে, এটা হয়তো সাময়িকের জন্য। আপনি যদি ক্লাব ফুটবল
ডেভেলপ না করতে পারে এটা ভেরি সুন আপনি দেখবেন যে এটা বিশাল আকারে কলাপস করবে। সো সেই জায়গা থেকে বলবো যে আমাদের ওই টাইমটা এই কারণে বললাম ক্লাব ফুটবল আমরা উই এনজয়িং লট টু মাস এনজয় করতাম, বিকজ আমরা নর্মালি একটা ম্যাচ খেলার সময় 5-7 হাজার 10,000 দর্শক একটা ম্যাচ দেখতে আসতো। আমরা মোহামেডান আমনি দুই টিমই খেলেছি এবং ওই আপনি যেটা বলছেন রাইভালরি, এই দুইটা দলের আসলে যে কত ক্রেজ ছিল সেটা আমরাও পেয়েছি। এই কারণ 2008-এর সুপার কাপ নামে একটা টুর্নামেন্ট হয়েছিল, ওই টুর্নামেন্টে 30,000 দর্শক আসলে ন্যাশনাল স্টেডিয়ামে ঢুকতে পারতো, আরও 30,000 মানুষ বাইরে ছিল তারা ঢুকতে পারেনি। সো ওই টাইমটা আমরা দেখে আসছি, এই কারণে বললাম যে আমরা ক্লাব ফুটবলটা এত ভালোভাবে এনজয় করেছি, যার কারণে আমার কাছে মনে হয় না যে এখন এসে ইন্টারন্যাশনাল অনেক হাইপ তৈরি হয়েছে, কোনো রিগ্রেট নাই না আমার কাছে নাই, বরং আমার কাছে মনে হয় যে ওই টাইমটা যদি এখনকার প্লেয়ারদের দেওয়া যেত এক্স্যাক্টলি আমার মনে হয় যে প্লেয়ার আরো বেশি এনজয় করতো, আমাদের জাতীয় দল আরো বেশি পাইপলাইনটাও আরো স্ট্রঙ্গার। এক্স্যাক্টলি। সো আমি বলবো যে আমাদের যে হাইপটা তৈরি হয়েছে এইটার সাথে সাথে এইটাকে তো অবশ্যই আমাদের ক্যাশ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ঘরোয়া ফুটবলের দিকে প্রচুর ফোকাস দিতে হবে, বিকজ ক্লাব কালচারটা যদি আপনি রেগুলার না করতে পারেন এই ইন্টারন্যাশনাল ফুটবল এটা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, সো আমি মনে করি ওইটার দিকে ফোকাস দেওয়া উচিত এবং ওইটা হায়েস্ট লেভেলে, বিকজ সারা পৃথিবীর ফুটবল কিন্তু ডেভেলপ বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু ক্লাব থেকেই হয়। হ্যাঁ, আপনি দেখেন আমাদের এখানে যে প্রিমিয়ার লিগ যে ক্লাবগুলি খেলে তাদের কোনো ইয়ুথ দল নেই, তারা প্লেয়ার রেডিমেড প্লেয়ার কিনে। হ্যাঁ, আচ্ছা, বাট ওয়ার্ল্ড ফুটবলে দেখেন ক্লাব প্লেয়ার প্রডিউস করে। হ্যাঁ, আর তাদের বি টিম আছে, সেকেন্ড টিম আছে, ওখান থেকে প্লেয়ার প্রত্যেকটা বছর 2-4জন প্লেয়ার তাদের সিনিয়র টিমে চান্স পায়, আমাদের এখানে এটা নাই। সো এইগুলি রিলেট করতে হবে, আদারওয়াইজ আপনি আমাদের যে ফুটবলার সংকট, আমাদের কোয়ালিটি প্লেয়ার নাই, এটা তো তৈরি হবে ক্লাবই করবে। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করি যে রেডিমেড প্লেয়ার যারা আছে তারা প্রত্যেক বছর ক্লাব কিনে তারা টিম চালায়, বাট আলটিমেটলি ক্লাবকে প্লেয়ার প্রডিউস করতে হবে। সো যেটা বসুন্ধরা এখন তারা করছে, হ্যাঁ, তাদের একাডেমিক আছে, তারা সেকেন্ড টিম হয়তো নাই, বাট একাডেমিক্যালি তারা বেশ ভালো জোর করেছে। ফর্টিস এফসি তাদের একাডেমি আছে। সো এগুলি মোহামেডান আবাহনীর সাথে সাথে করতে হবে। প্রত্যেক বছর আপনি রেডিমেড প্লেয়ার কিনলেন আর ক্লাব চালাবেন তা হবে না, ক্লাবকে প্লেয়ার প্রডিউস করতে হবে। একটা সময় দেখবেন আপনি প্লেয়ারও কোয়ালিটি প্লেয়ার পাবেন, ইভেনচুয়ালি ক্লাবের যে ফুটবলের যে ডেভেলপমেন্ট সেটাও একটা ইনস্টিটিউশন হয়ে উঠতে হবে। অ্যাবসলিউটলি। মামুন ভাই, আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে যেহেতু আপনি খুব রিসেন্টলি আসলে রিটায়ার করলেন এবং আপনি আপনার ক্যারিয়ারটা বাংলাদেশেই মোটামুটি গুছিয়ে একটা জায়গায় নিয়ে গেছেন, আমরা এটাও জানি যে আপনার বেশ কিছু সুযোগও আসছিল বিভিন্ন দেশে যাওয়ার, সেটা ইন্ডিয়া হোক, মালয়েশিয়া হোক। আমরা কিছু নিউজও দেখছিলাম যে লা লিগা থেকেও একটা ইন্টারেস্ট ছিল, সেকেন্ড ডিভিশন থেকে একটা ইন্টারেস্ট ছিল। এই জিনিসগুলো আসলে কতটুকু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আর কতটুকু আসলে জাস্ট রিউমার, আর সেই ক্ষেত্রে আপনি কখনো বাংলাদেশ থেকে চলে যাওয়ার ডিসিশনটা নেন নাই কেন? হ্যাঁ, মানে একটা সময় সেটা চিন্তা করতাম যে না, ডিসিশন একটা জায়গায় নেওয়া উচিত ছিল। যেমন ইন্ডিয়ান সুপার লিগে ফার্স্ট গোল তো আসলে ইন্ডিয়ান সুপার লিগে ছিল, আইপিএল খেলে আসার পর এফসি কাপে শেখ জামালের ভালো রেজাল্ট, সব কিছু মিলে তো ডোমেস্টিক লিগে আমাদের প্রত্যেকটা ক্লাব আমরা চ্যাম্পিয়ন অর্জন করার পরপর 2-3 বছর সব কিছু মিলে আমার কাছে ওই আইপিএল খেলার পরে আমার একটা গুড অপশন আসছিল, কারণ আমার টিমের কোচ কিন্তু স্প্যানিশ কোচ হাবাস, সাকসেসফুল কোচ ইন্ডিয়ান সুপার লিগে 2-3বারের, তাই সে মানে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তা সে আমাকে আসলে দেখার মতো বেশি সময় পাই নাই। আমরা যেতেও যাই বলে আমরা যদি কন্ডিশনিং ট্রেনিংটা টিমের সঙ্গে করতে না পারি, যদি আমি ম্যাচের সময় যাই, ইজ ডিফিকাল্ট। আমিও হেড কোচ থাকলে এটা আমার বেলায়ও ডিফিকাল্ট, আমি কাকে কখন কোন জায়গায়। তা ওখানে স্পেনের লুইস গার্সিয়ার মতো প্লেয়ার ক্যাপ্টেন টিমমেট ছিল, মিডফিল্ড খেলতো। বর্জা ফার্নান্দেস রিয়াল মাদ্রিদে খেলেছে, তাই সে 15-20 ম্যাচ রিয়াল মাদ্রিদে খেলেছে তার ইয়ং বয়সে। তারপর হলো আপনার জফরি ছিল, বার্সেলোনা লিজেন্ড। এখনও যদি আপনি বার্সেলোনার লিজেন্ডের ম্যাচ দেখেন, জফরিকে আপনি খেলতে দেখবেন লেফট ফুটটা খাটো করে, ও কিন্তু বার্সেলোনার লিজেন্ড একাডেমির প্লেয়ার। ওই জায়গাটুকু তো কোচ আমাকে হেল্প করছিল, কোচ আমাকে বলছিল। তার মধ্যে আমার ইন্টারন্যাশনাল ম্যাচ, বাংলাদেশে আসা, ম্যাচ খেলা, ইঞ্জুরিতে হ্যামস্ট্রিংয়ের টান, মানে টিয়ার হয়েছিল, আবার গেছি ওখানে ট্রিটমেন্ট করে আবার স্টার্ট করে সব কিছু মিলে আমাকে আমার হেড কোচ একটু বলেছিল যে তোমাদের দেশে ইয়ং প্লেয়ার কিছু থাকলে আমি তোমাদের দেশে যাব, তুমিও আসো, সেন্ডিশন খেলো, তোমার ফিউচারের জন্য বেটার, এই ধরনের আমি কথা বলে দেব। তখন এজেন্ট কি জিনিস সেটা তো আমরা আসলে, এজেন্ট যে একটা প্লেয়ারদের ইম্পর্টেন্ট জিনিসটা আসলে ওই আমাদের যে আমরা আসলে কালচার ওইভাবে হয়ে উঠি নাই, কারণ একটা প্লেয়ারের এজেন্ট থাকবে এটাই স্বাভাবিক। আর এজেন্ট থাকলে কী হবে, ধরেন ইন্ডিয়ান সুপার লিগ আমার খেলতে মানে যাওয়া হতো না, কারণ আমি শেখ জামালের চুক্তিবদ্ধ। ক্লাবের প্রেসিডেন্ট নিজেই 2 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করে ক্লাব থেকে, ফেডারেশন থেকে পারমিশন নিয়ে ধারে আমাকে পাঠানো হয়েছে। মানে এটা 2 ঘন্টা, অনলি ফর 2 আওয়ার্স টাইম ছিল। আমার এখনও মনে আছে রাত 9টা থেকে 12টার মধ্যে আমার কনফার্ম হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য। তারপর 1 সপ্তাহ পর আমি এখানে সাইন করেছি।
আপনি কথাটা বুঝতে পারছেন, আমার সবকিছু 2 ঘন্টার মধ্যে। তাইলে এজেন্ট থাকলে এই জিনিসগুলো আমার এই যে এজেন্ট থাকলে আরো ভালো হতো, যে মালয়েশিয়ান দুইটা তিনটা ক্লাবে খেলার সুযোগ আসছিল, বাট খেলার সুযোগ আসলে হবে না, তো আমাদের এটাও চিন্তা করতে হবে আমার ফাইন্যান্সিয়ালি দিকটা। আমি দ্যাট টাইম আমি বাংলাদেশ থেকে মাসে স্যালারি পাই মান্থলি 4 থেকে 5 লাখ টাকার উপরেও পাই, বোনাস টোনাস মিলে এটা 6 লাখও যায় আমাদের 10 মাসের লিগে। তা আমাকে অফার করা হচ্ছে 2 লাখ মান্থলি। তা আমি কিভাবে ডিসকাস, কিভাবে তাদের সঙ্গে কথা বলে একটা জায়গায় আসবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। তখন আসলে আমরা এই মানে এখন যেভাবে আপনার ইন্টারনেটের জগতে কত কিছুই হচ্ছে, তখন কিন্তু ওইভাবে আমরা পাচ্ছিলাম না, ওইটা আমরা আসলে মাথায় নিই নি। দেশে আমাদের অনেক কিছুই মার্কেটিং আদার্স এগুলোতে আমরা অনেক পিছিয়ে ছিলাম। যদি আমাদের নিয়ে যদি এরকম মার্কেটিং করা হতো তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারতাম। তাহলে আমাদের জন্য এখনও বলি, আমি আমাদের প্লেয়ারদের সম্পর্কে এই প্রোগ্রাম তো অনেকে দেখবে, এখনও বলি সবার পার্সোনাল এজেন্ট রাখা উচিত। তাহলে আমাদের দেশেও অনেক প্লেয়ার বাইরের দেশে খেলার সুযোগ আসবে। মানে এরকম অনেক ধরনের ঘটনা ঘটে, মানুষ হাসে, বাট আসলে কথা তো আমি বলছি, আমার এজেন্ট থাকলে আমার এজেন্টই জিনিসগুলি সবাইকে বলতে পারতো। এই ধরনের সুযোগ আসছে। মানে আফসোস করে কখন যে আসলে মালয়েশিয়া যাওয়া উচিত ছিল কম টাকা হলে, বাট একটা জিনিস কি ফাইন্যান্সিয়ালি আমার তো স্ট্রং হওয়ার দরকার ছিল, কারণ ক্যারিয়ারটা তো আসলে ফুটবলারদের খুবই ছোট একটা 10 বছর ধরে 8 বছর টাকা পাবো তো 5 বছর, ওই 5 বছর আমাকে ক্যারিয়ারটা রেডি করে ওই জায়গাটুকুতে একটা জায়গায় আফসোস আছে, তো না মালয়েশিয়াতে কনফার্ম করা উচিত ছিল, কারণ এটা ভালো টিম ছিল। ওদের আসলে ফ্যাসিলিটিস হয় কি, আপনি যেমন ইন্ডিয়ান সুপার লিগে আমি ভালো টাকা পাইছি গেছি, যদি আমি খেলতে পারতাম পরের সিজনে আমার জন্য একটা অপশন রেডি হতো, এবং মালয়েশিয়া অনেক প্লেয়ারদের আসার সুযোগ হয়ে যেত। তাহলে নর্মালি এই জিনিসটা আসার কারণ হচ্ছিল ওখানে টুর্নামেন্ট খেলার কারণে, আইপিএল খেলার কারণে। এই ধরনের জিনিস যদি আসলে এজেন্ট থাকতো আমার জন্য ইজি সুযোগ আসছে, বাট আফসোস ওই জায়গাটাই করি যে মালয়েশিয়া যিনি মানে মালয়েশিয়াটা কনফার্ম করলে আমার জন্য হয়তো ওখান থেকে আরো কিছু দরজা ফিউচার আমার জন্য আমি আরো 2-3 বছর খেলতে পারতাম, বাট আমার জন্য বেটার হতো ওখানে ভালো খেলতে, বাট ওই সুযোগটা নিতে পারি নাই বিকজ অফ মান্থলি 5-6 লাখ টাকা আপনার 13-14-12-13-তে 5-6 লাখ টাকা মান্থলি ইনকাম করা মানে এটা অনেক আমার জন্য। এমিলি ভাই, মামুনুল ভাই, আমাদের হাতে আনফরচুনেটলি সময় একেবারেই কম, একদমই সময় নাই, বাট তাও আমি একটা কোয়েশ্চেনের মাঝখানে ঢুকাইতে চাই আসলে, সেটা হচ্ছে যে সাফ এই বছর ইনশাল্লাহ হইতে যাচ্ছে এবং বাংলাদেশ ইনশাল্লাহ হইতে যাচ্ছে, বিশাল একটা ওকেশন, এবং বাংলাদেশের ফুটবলের কোনো টুর্নামেন্ট নিয়ে এর আগে এরকম মানে রিসেন্ট টাইমসে অ্যাটলিস্ট খুবই হাইপড একটা কম্পিটিশন, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি, এবং এটা নিয়ে সবাই অনেক এক্সাইটেড, কারণ আমাদের জেতার সম্ভাবনা এবার অনেক বেশি, এবং একটা লম্বা সময়ের পর আমরা হয়তো বা আবার চ্যাম্পিয়নের একটা আশা দেখতে পারি। সো এই জায়গা থেকে সাফ নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড অ্যাজ ফ্যান্স, এবং কতটুকু আপনারা অ্যাজ অ্যানালিস্ট অ্যান্ড এক্স ফুটবলার্স বাংলাদেশের সম্ভাবনা দেখতেছেন এবার? খুবই অল্প করে ছোট্ট করে বলতে হবে। না, এই সাফে বাংলাদেশের আমি বেশ সম্ভাবনা দেখি, বাংলাদেশ দলটা এখন অনেক প্রোগ্রেস করছে, রাইট? আমরা জানি কিছু ট্যালেন্টেড প্রবাসী প্লেয়ার, বাংলাদেশি প্লেয়ার আর কি, তারা দলের সাথে জয়েন করাতে যেটা হয়েছে বাংলাদেশের দলের স্ট্রেংথ অনেক বিল্ড করেছে। হ্যাঁ, এটা এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে যদি দেখেন, হংকং সিঙ্গাপুরের সাথে আমরা যেভাবে কম্পিটিটিভ ম্যাচ খেলছি, সো ডেফিনেটলি সাফের সাথে তো ওই দলগুলির কিছু ডিফারেন্স রয়েছে। তারপর আমি বলবো সাফ সবসময় অনেক কম্পিটিটিভ, আমরা প্রত্যেকটা সাফই ফেভারিট হয়ে যেতাম, বাট আলটিমেটলি হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম না, বা সেমিফাইনাল খেলাও ডিফিকাল্ট হতো, বিকজ সাফ একটা ডিফারেন্ট টুর্নামেন্ট। আমরা হয়তো এখনও মনে করি যে আমাদের দলটা অনেক প্রোগ্রেস করেছে বা স্ট্রেংথ বিল্ড আপ করেছে। টু বি অনেস্ট, সাফ জেতা ইজ নট এ ইজি। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের প্রিপারেশনটা ভালো নিতে হবে, ইভেনচুয়ালি সবাইকে খেলতে হবে। হ্যাঁ, এখানে কোনো প্লেয়ার অ্যাবসেন্স দেওয়া যাবে না। লাইক হামজার খেলাটা খুব ইম্পর্টেন্ট, ওই সময় সে পারবে কিনা খেলতে। হ্যাঁ, পুরো টিমটা যদি খেলতে পারে আমি খুব আশা দেখছি, কারণ যেহেতু আমরা হোস্ট, হ্যাঁ, হোস্টের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ থাকে, এবং আমরা 2003 হোস্ট থেকেই চ্যাম্পিয়ন হয়েছিলাম। সো ওই জায়গা থেকে আমি বেশ কনফিডেন্ট যে বাংলাদেশ হয়তো এবার সাফটা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা আসলে মামুন ভাই, না আসলে আপনার চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে নট অনলি প্লেয়ারদের পারফর্ম বা প্লেয়ারদের ইচ্ছা সব কিছু মিলে হয়। আপনাকে চ্যাম্পিয়ন হতে হলে কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ সব এখানে জড়িত থাকতে হবে, দেন আপনি অ্যাচিভ করতে পারবেন। অ্যাচিভ করা ইজি না, বাট আপনি অ্যাচিভ করতে গেলে আপনি এই জায়গা থেকে, যে এখন বললেন মানুষ খেলা দেখতেছে আমাদের বাংলাদেশের, আমি সবসময় বলি আপনি তখনই ফুটবল উন্নতি করতে পারবেন যখন আপনার দেশের ফুটবল কালচারটা হবে। ফুটবল কালচার না হলে ডিফিকাল্ট যে ফুটবল উন্নতির জায়গাটা উন্নতি করাটা। চ্যাম্পিয়ন আপনি বসে এখানে টিভিতে স্ক্রিনে বললাম আমরা চ্যাম্পিয়ন হবো, আসলে আমরা হোম
হোস্ট টিম, আমরা চ্যাম্পিয়ন হব এতটুকুই আমরা বুঝি যে আমরা আমাদের চ্যাম্পিয়ন হবার জায়গা আছে, যোগ্যতা আছে। আমাদের টিম হিসেবে এমিলি বললো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন টিম হিসেবে স্ট্রেন্থ, আমাদের হামজার মতো প্লেয়ার আছে, সুমিতের মতো প্লেয়ার আছে, যারা অন্য এশিয়ান টিমগুলির থেকে ডিফারেন্স তাদের অনেক। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্ট্রেংথ আছে এখন, মানে ওই জায়গাটুকুতে আমরা অনেক শক্তিশালী সব জায়গায় মিলে। ওই জায়গাটাকে তো আমি মনে করি যে আমরা চ্যাম্পিয়ন হব। বাট চ্যাম্পিয়ন নট অনলি প্লেয়াররা চাইলে, আমি আর আপনি চাইলে হবে না, এটা পুরা একটা সিস্টেম চাইতে হবে। যেমন ফেডারেশনে চাইতে হবে আমরা এবার চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হতে আমার কী করতে হবে, বাংলাদেশ গভর্নমেন্ট চাইতে হবে আমার এই টিম সাব টিম চ্যাম্পিয়ন হতে হবে। এই চ্যালেঞ্জটা আমরা যারা সাধারণ জনগণ হিসেবে স্টেডিয়ামে যে খেলা দেখব, এটাই আমাদের শক্তি যে আমরা চ্যাম্পিয়ন। আমাদের স্টেডিয়ামের গ্যালারির সাউন্ডে আমরা বুঝে যাবো যে আমরা মাঠে প্রত্যেকটা ম্যাচ কীভাবে ফুটবল খেলতে পারি, আমরা এখানে চ্যাম্পিয়ন হতে আসছি। এটা অন্য দেশের ন্যাশনাল টিমগুলি অন্য দেশে জানি বুঝতে পারেন না বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে, তাদের ফার্স্ট ম্যাচ দিয়ে ওই বিচারটা করে নিতে হবে। আমি মনে করি আমাদের পুরো দেশ চাইলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আমি জাস্ট শেষ করে দিব, তার আগে একটা কোয়েশ্চেন আমি না জিজ্ঞেস করে পারতেছি না, সেটা হচ্ছে আপনারা দুজন কোনো মারামারি করছেন? আমরা দুজন কোনোদিন ঝগড়াও করিনি, একবারও হয় না। আমাদের 26-27 বছরের যুদ্ধে আমরা কোনোদিন ঝগড়াও করি। আপনাদের দল আমাদের ইয়া হয়েছে, মানে কথা কাটাকাটি হয়েছে অন দ্য ফিল্ড, যখন দেখা গেছে যে আমরা ম্যাচ হেরে গেছি বা কোনো ম্যাচ খারাপ হয়েছে, বাট এটা সাময়িক, মানে হাফ এন আওয়ার ব্যাক, মানে আপনাদের দুজনের মধ্যেই হয়েছে এটা, মানে কোনো এমনি আমাদের কোনো ওই আমাদের এক্সট্রিম পর্যায়ে কোনোদিন ঝগড়া হয়নি, আর প্রবাবলি হবেও না ইনশাআল্লাহ। এখন আসলে সম্ভাবনা খুবই কম, দুজনের মধ্যে আর্জেন্টিনা সাপোর্ট করে। সো এমিলি ভাই, মামুন ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ সুপার ফান টকিং উইথ ইউ। অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু নিয়ে অনেক আশাবাদী ফিল করতেছি। সো ভেরি মানে লটস অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর গিভিং দ্য টাইম। অ্যান্ড আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করা লাগতেছে। আমার আসলে এপিসোডটা শেষ করতে খুব বেশি একটা ইচ্ছা করতেছে না, কজ বাংলাদেশ ফুটবল, সাফ, ওভারঅল ওয়ার্ল্ড কাপ সব কিছু নিয়ে আসলে কথা বলতে থাকলে অনেক কথা বলাই যায়, এবং সামনে আরও কথা বলবো আমাদের বাকি এপিসোডগুলোতে। ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সুজুকি প্রেজেন্স কাপ আলাপ এখনই শেষ হচ্ছে না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টি স্পোর্টসের পর্দায় এবং টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.